হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের আমি শেখাতে চলেছি বায়োফ্লগ ট্রেনিং। এর আগে দীর্ঘদিন লকডাউন থাকার জন্য আমরা এই ভিডিওটা কন্টিনিউয়াস করতে পারিনি। তো আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে বায়োফ্লগ ট্রেনিং কিভাবে নিতে হয় সে সম্পর্কে। তো বায়োফ্লগ এর মাধ্যম দিয়ে আমরা মাছ চাষ করতে পারি এবং এর জন্য আমাদেরকে ট্রেনিং এর প্রয়োজন হয়। তো বিভিন্ন ভিডিওতে আমরা দেখতে পাবো যে বায়োফ্লগের ট্রেনিং, এবং ট্রেনিংটা আমাদের অবশ্যই নিতে হয়। তো আজকে আপনাদের সুবিধার্থে আমি আজকে আপনাদের বায়োফ্লগ ট্রেনিংটা করাতে চলেছি অনলাইন এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই বায়োফ্লগ অনলাইন ট্রেনিং। তো তার আগে মনে রাখবেন, অবশ্যই আপনাদেরকে কিছু পেপার নিয়ে বসতে হবে, কারণ এরপরে আমরা কিছু স্লাইড প্রেজেন্টেশন থাকবে, সেই প্রেজেন্টেশনের মাধ্যম দিয়ে আপনাদেরকে টোটাল আজকে আমি ট্রেনিংটা করাবো। তো ট্রেনিংয়ে যেসব নোটসগুলো থাকবে সেগুলো আপনাদেরকে একটু খাতায় নোটস করে নিতে হবে, কারণ এইগুলো আমাদের প্রথম দিকে একটু প্রবলেমের মধ্যে প্রবলেম হয়ে যায়, কারণ আমরা নোটসগুলো সঠিকভাবে লিখে রাখি না। তো আপনারা আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে যাতে আপনার নোটসগুলো একটু ফেয়ার খাতায় ভালোভাবে লিখে রাখবেন এবং ভালো করে জিনিসটা বুঝে নেবেন। এবং যদি আপনাদের এই ভিডিওতে যদি কোনো প্রবলেম হয়, কোনো সাবজেক্ট যদি আপনারা ট্রেনিংয়ে বুঝতে না পারেন, তাহলে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি পরের ভিডিওতে সেগুলো আশা করি সংশোধন করব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আমাদের বায়োফ্লগ ট্রেনিং। তো বায়োফ্লগ কি আমরা একবার শর্টে জেনে নিই। বায়ো বলতে বায়োলজিক্যাল আর ফ্লগ বলতে ব্যাকটেরিয়া। তো বায়োলজিক্যাল সায়েন্সের মাধ্যম দিয়ে আমরা মাছ চাষ করতে পারি। তো মাছ চাষ করতে গেলে আমাদেরকে মেনলি যে সাবজেক্টগুলো আমাদেরকে জানতে হবে সেগুলো আজকে তোমাদের এই ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে আমি জানাবো। তো প্রথমে আমরা জেনে নিই ব্যাকটেরিয়া কি। ব্যাকটেরিয়া, আমরা দু ধরনের ব্যাকটেরিয়া দেখতে পাই, একটা হচ্ছে হেটারোট্রপিক ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে নিউট্রিফাইং ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া অ্যাকচুয়াল কি কিছু জীবাণু, যেটা আমরা খালি চোখে দেখতে পাই। তো এই ব্যাকটেরিয়াকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা প্রথমে জানি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া, এইখানে কিছু এক্সাম্পলস দেওয়া হয়েছে, যেমন অ্যামোনিয়া, নাইট্রাইটস, নাইট্রেট, তারপর হচ্ছে অর্গানিক নাইট্রোজেন। এগুলো হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো অ্যাকচুয়াল লিকুইড ফর্মে থাকে, মানে এই ব্যাকটেরিয়াগুলোকে বাঁচতে গেলে লিকুইড লাগবে। লিকুইড, ড্রাই ওরা থাকবে না, শুকনো জায়গায় থাকবে না, ওরা জলের মধ্যেই থাকবে। আর হেটারোট্রপিক ব্যাকটেরিয়া হচ্ছে এরা, এদের মানে আগের যে আমরা ব্যাকটেরিয়া দেখলাম এটা হচ্ছে অপকারী ব্যাকটেরিয়া, মানে এরা ক্ষতি করে। এই ব্যাকটেরিয়াগুলো যে কোনো জায়গায় থাকলে পরে কি তারা এফেক্টটা বেশি করে, মানে এগুলো ক্ষতিকারক ব্যাকটেরিয়া। আর হেটারোট্রপিক ব্যাকটেরিয়াতে কি হবে, তোমার এদের সেলগুলো প্রোটিন সেল থাকবে। প্রোটিন সেল বলতে এই ব্যাকটেরিয়া পরে যখন বংশ বিস্তার করবে, ঠিক আছে, তখন সেই ব্যাকটেরিয়াগুলোকে খাওয়া যাবে, মানে সেগুলো একটা প্রোটিন। তো এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে প্রোটিন ব্যাকটেরিয়া। তো
তো এটার এই দুটোর মধ্যে আমরা একটু ডিফারেন্ট দেখে নেব। হেটারোট্রপিক ব্যাকটেরিয়া কি হয়, মাল্টিপল হয় 30 মিনিট অন্তর, মানে একজন দুজনে পরিণত হয়ে যায় 30 মিনিট পর। মানে একটা বালতির মধ্যে বা একটা জারের মধ্যে দেখা গেল 10,000 আমার হেটারোট্রপিক ব্যাকটেরিয়া আছে। তো সেটা যদি প্রপার অক্সিজেনে থাকে, প্রপার ওয়েদারের মধ্যে যদি থাকে, তাহলে 8 ঘন্টা পর পর কি হবে, ডবল হবে। আর এ কি হবে, 6 থেকে 24 ঘন্টা লাগবে এই ব্যাকটেরিয়াটা। আর হেটারোট্রপিক ব্যাকটেরিয়াটা কি হয়, প্রোডাক্ট ক্যান স্টোর ইন পাউডার ফর্ম, মানে এটা পাউডার ফর্মে পাওয়া যায়, মার্কেটে কিনতে পাওয়া যায়। এক ধরনের পাউডার থাকবে, সেই পাউডারটাকে জলে মেশাতে হবে। প্রতি 30 মিনিট অন্তর অন্তর কি হবে, ওখানে একটা ব্যাকটেরিয়া উৎপন্ন হবে। পাউডার ফর্মে এটা পাওয়া যায় এবং এটা আমাদেরকে কিনতে হয়। আর এটা কোনো পাউডার ফর্মে পাওয়া যায় না, এটা লিকুইড ফর্মে পাওয়া যায়। মানে এটা তোমার জলের মধ্যে থাকবে বা কোনো একটা লিকুইড পদার্থের মধ্যে ওই ব্যাকটেরিয়াগুলো থাকবে, ক্ষতিকারক ব্যাকটেরিয়া এগুলো। তো আজকে আমরা জানবো যে ট্যাঙ্ক কিভাবে বানাতে হয়। একটা মাছ চাষ করতে গেলে আমরা ট্যাঙ্ক যে বানাবো, সেই ট্যাঙ্ক কত কি মাপ নেব, সেই নিয়মগুলো আমরা জেনে নেব। ট্যাঙ্ক কি অ্যাকচুয়াল দুটো ক্যাটাগরি ট্যাঙ্ক আমরা নির্মাণ করে থাকি বায়োফ্লগে, একটা হচ্ছে 5000 লিটারের আর একটা হচ্ছে 10,000 লিটার। যদি আমরা 5000 লিটারের করি তাহলে আমাদেরকে 1.5 মিটার দূরত্ব করতে হবে, বা আমরা 4.9 ফুট ইউজ করতে পারি। আর যদি আমরা 10,000 লিটার করি তাহলে আমাদেরকে এর দূরত্বটা করতে হবে কত, 2 মিটার করতে হবে, এবং ফুটে যদি আমরা করি 6.5 ফুট করতে হবে। নিয়ে এটাকে রাউন্ড করে দিতে হবে। রাউন্ড করে দিলে পরে আমার ট্যাঙ্কির মাপটা আমরা পেয়ে যাব। ঠিক এই রাউন্ডের মধ্যে আমাদেরকে গাঁথনিটা তুলতে হবে, মানে ইটটা গাঁথতে হবে। এইখানে একটা মেজারমেন্ট দেওয়া হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে 4 ফুট হাইট, মানে এই যে ট্যাঙ্কির যে হাইট, ট্যাঙ্কি তৈরি করার পর যে হাইটটা হবে মেঝে থেকে একদম উপর অব্দি যে হাইটটা হবে সেটা 4 ফুট হবে। আর ট্যাঙ্কির তলাটা আমাদের এরকম ঢালু থাকবে, চারিদিকে ঢালু থাকবে। আমরা যদি গোলাকার ট্যাঙ্কি বানাই, এটা একটা গোলাকার ট্যাঙ্কির এক্সাম্পল দেওয়া হয়েছে। তো গোলাকার ট্যাঙ্কিতে কি হবে, ভেতরটা চারিদিকটা কি হবে, ঢালু থাকবে, মিডিলটা ঢালু থাকবে, চারিদিকটা উঁচু থাকবে আর মিডিলটা ঢালু থাকবে। মানে কড়াইয়ের মতো, কড়াইয়ের যেমন মিডিলটা ঢালু থাকে সেরকম। এবং ঢালু অংশে আমরা ঠিক মিডিল পয়েন্টে, সেন্টার পয়েন্টে কি আমাদেরকে একটা 1 ইঞ্চি বা 2 ইঞ্চি পাইপ দিয়ে সেটা 1 ইঞ্চি ঢালু করে আমাদেরকে এটা বাইরে বার করতে হবে। এবং এইখানে একটা ছোট্ট ট্যাঙ্ক করতে হবে। আমরা যদি ছাদের উপরে করি তাহলে এই ট্যাঙ্কটা করার দরকার হবে না, আর যদি আমরা নিচে করি তাহলে এই ট্যাঙ্কটা আমাদেরকে এক্সট্রা করতে হবে। ছাদের উপরে পড়লে আমরা রেন পাইপ দিয়ে ছাদের আমরা এই ময়লাটা বার করে দিতে পারি। এটার প্রয়োজন কেন, কারণ আমরা যে জলটা ভরবো, এখানে জলের হাইটটা দেওয়া আছে কত, 3 ফুট, মানে ট্যাঙ্কে 1 ফুট ফাঁকা থাকবে, রিলিজ থাকবে, 3 ফুট আমাদেরকে জল ভরতে হবে। তো জলের মধ্যে মাছ থাকবে যখন, তখন কি হবে, মাছরা পায়খানা করবে, খাবার দেওয়া হবে, তো সেখান থেকে একটা ময়লা জমবে। সেই ময়লাটাকে আমরা বলছি অ্যামোনিয়া। তো এটা কি হয়, আমরা গোল শেপ যখন ট্যাঙ্কি বানাচ্ছি, জলটা যদি আমরা একটু ঘুরিয়ে দিই, যেমন বালতির মধ্যে জল ঘোরালে পরে কি হয়, ময়লাগুলো ঠিক মিডিলে জমা হয়ে যায়। তো আমরা জলটা যদি মেশিন দ্বারা বা হাতের মাধ্যম দিয়ে ঘুরিয়ে দিই তাহলে ময়লাটা কি হবে, তলায় জমে যাবে। এবং আমরা যখন এইখানে আউটলেটটা খুলে দেবো পাইপের, তখন কি হবে, ময়লাটা টোটাল বেরিয়ে আসবে পারে। তো প্রথমে আমরা জলটাকে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নেওয়ার পরে
এই আউটলেটটাকে আমরা খুলে দেবো। আউটলেট খুলে দিলে পরে মোটামুটি 5 থেকে 10 মিনিট জল বার করে নিতে হবে, নোংরা জল বেরোবে। তারপরে যখন দেখবো আমরা পরিষ্কার জল বেরোতে লেগেছে, তখন আউটলেটটাকে বন্ধ করে দিতে হবে। এবং যে পরিমাণ আমাদের জলটা ডাউন হয়ে যাবে এখানে, সেই পরিমাণ জল আবার লোড করে দিতে হবে। যদি আমরা দুটো ট্যাঙ্কি বানাই পরপর, তাহলে দুটো ট্যাঙ্কির পরিকাঠামো আমরা ঠিক এরকম ভাবে করতে পারি যে এর আউটলেট একটাই থাকবে, এই আউটলেট দুটো একসঙ্গে এসে এইখানে অ্যাটাচমেন্ট হবে, মানে একটা ট্যাঙ্কি আউট ট্যাঙ্কি করলে পরে হয়ে যাবে কাজ দুটো। এখান থেকেও ময়লাটা ড্রেন করে দেওয়া হয়। ওয়াটার লোড আফটার 24 আওয়ার্স। ট্যাঙ্ক তৈরি হওয়ার পরে 24 ঘন্টা পর চলে আসবো। তো ওয়াটার লোড আফটার 24 আওয়ার্স মানে 24 ঘন্টার পরে ট্যাঙ্কে কি জল ভরতে হবে, মানে ট্যাঙ্কটা তৈরি হয়ে যাওয়ার পরে জলটা ভরে দিতে হবে। এবং জলে কি কি দিতে হবে, এখানে জল কতটা, পুরো ট্যাঙ্কি ভরে দিলেই হবে, মোটামুটি 1 ফুট ফাঁকা রেখে পুরো ট্যাঙ্কিতে জল ভরে দিতে হবে। ট্যাঙ্কিটাকে শোধন করতে হবে। শোধন বলতে ট্যাঙ্কি নতুন তৈরি হয়ে গেলে একটা সিমেন্টের একটা গন্ধ থাকে, ঠিক আছে, সেই গন্ধটাকে আমাদেরকে মুভ করতে হবে। তার জন্য কি কি দিতে হবে, 6 থেকে 7 কেজি দিতে হবে কাউ ডাং, মানে গোবর দিতে হবে, ঠিক আছে, জলের মধ্যে। এবং 6 থেকে 7 কেজি দিতে হবে চুন। আমাদের যে চুন পাওয়া যায়, সাদা চুন, যেটা ডোলোমাইট যেটাকে আমরা বলি, মানে যেটা জলে দিলে পরে হিট হয় না, সেই চুনটা দিতে হবে। আর 2 থেকে 3 পিস দিতে হবে ব্যানানা লিফ, মানে কলার পাতা, যদি আমরা দিয়ে দিই আরো ভালো হয়। দেয়ার উইল বি 21 to 28 ডেজ, মানে এটা রেখে দিতে হবে 21 থেকে 28 দিন ট্যাঙ্কিতে। এটা জাস্ট ট্যাঙ্কিটাকে শোধন করা হচ্ছে, মানে সিমেন্টের গন্ধটা যাতে চলে যায়। 21 থেকে 28 দিন যখন থাকবে পুরো এই কেমিক্যাল মানে আইটেমস গুলো, তখন সিমেন্টের গন্ধটা অটোমেটিক পালিয়ে যাবে। তারপরে বলা হচ্ছে আফটার 28 ডেজ, মানে 28 দিনের পরে কি করতে হবে, ড্রেন অল দ্য ওয়াটার, মানে সব জল ফেলে দিতে হবে, ট্যাঙ্কির যত জল আছে সব ফেলে দিতে হবে। ওয়াশ উইথ হোয়াইট ওয়াটার, মানে সাদা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, মানে ট্যাঙ্কিটাকে পুরো পরিষ্কার করতে হবে। গোবর টোবর দেওয়া আছে সব, ওগুলো সবকে, চুন দেওয়া থাকবে, এগুলো সব পরিষ্কার করতে হবে। তারপরে 10 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিক্সড উইথ 5 লিটার ওয়াটার, 5 লিটার জলের সাথে কি করতে হবে আমাকে, 10 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5 লিটার জলের সাথে আমাকে গুলে ট্যাঙ্কে ছড়িয়ে দিতে হবে পরিষ্কার হয়ে যাওয়ার পরে। এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে কি, যেসব খারাপ ব্যাকটেরিয়া যদি জন্ম নেয়, যেমন আমরা গোবর দিয়েছিলাম, সেখান থেকে ওইখানে খারাপ ব্যাকটেরিয়া থাকতে পারে, তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা দিলে পরে কি হবে, ওই ব্যাকটেরিয়াটা তোমার নষ্ট হয়ে যাবে। যেমন আমরা সবজিতে এটা দিতে পারি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা বাজার থেকে সবজি আনার পরে এটা জলে ফেলে দিয়ে আমরা সবজিটাকে ধুয়ে নিতে পারি, তো এটা দিলে পরে ট্যাঙ্কিটা শুদ্ধ হয়ে যাবে। ওয়াশ উইথ এগেন হোয়াইট ওয়াটার, মানে সাদা জল দিয়ে আবার তাকে ধুয়ে ফেলে দিতে হবে পটাশিয়াম পারম্যানেন্ট দেওয়ার পরে। ড্রাই ফর 2 ডেজ, মানে 2 দিন শুকনো করতে হবে, মানে 2 দিন রোদে রেখে দিতে হবে, জল মানে পুরো ড্রাই না হওয়া পর্যন্ত। তো বায়োফ্ল্যাগ অ্যাকচুয়াল আমরা জেনে নিলাম ট্যাঙ্কি প্রথমে কি করতে হবে, প্রথম 28 দিনে আমাদেরকে কি করতে হবে, এবং পরে আমরা জানবো যে বায়োফ্লক মেটেরিয়ালস, মানে অ্যাকচুয়াল বায়োফ্লক করতে গেলে আমাদেরকে ট্যাঙ্ক নির্মাণের পরে আরো কি কি মেটেরিয়ালস প্রয়োজন হয়। তো প্রথম আমাদেরকে এয়ার পাম্প লাগবে। এয়ার পাম্প যদি আমরা 10,000 লিটারের ট্যাঙ্কি করি, তাহলে পরে আমাদেরকে এয়ার পাম্প ACO 006 এটা প্রয়োজন হবে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি ACO 006, মানে এই পাম্পটার প্রয়োজন হবে। আর যদি আমরা 5,000 লিটারের ট্যাঙ্কি করি, তাহলে পরে
ও 004টা প্রয়োজন হবে। তো প্রথম আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এয়ার পাম্প, আমাদেরকে অক্সিজেন সরবরাহ করবে এই পাম্প। দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের পিএইচ মিটার। পিএইচ বলতে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের সম্ভাবনা। আমাদের জল যেটা দেব আমরা মাছ চাষ করার সময়, সেই জলে হাইড্রোজেনের সম্ভাবনা কতটা আছে। হাইড্রোজেন বেশি থাকলে পরে মাছের প্রবলেম হবে। তো আমাদেরকে হাইড্রোজেন চেক করতে হবে, পোটেনশিয়াল হাইড্রোজেনটাকে আমাদেরকে চেক করতে হবে। তার জন্য আমাদেরকে কি লাগবে, একটা মিটার লাগবে, বা আমরা পেপারের মাধ্যম দিয়ে টেস্ট করতে পারি, মিটারেও টেস্ট করতে পারি। মিটারে টেস্ট করতে গেলে কি আমাদেরকে হাফ গ্লাস জল নিতে হবে, ট্যাঙ্কির জলটাকে নিয়ে এই মিটারের নিচের অংশটা ডোবাতে হবে। তো এখানে আমাদের ইউনিট উঠে যাবে। এখানে নর্মাল বলেছে কি 6.5 থেকে 8.5 হচ্ছে নর্মাল। এর যদি কম হয় তো সেই জল তৈরি নয়, মানে সেই জলটাকে প্রিপারেশন করতে হবে, বা বেশি যদি হয় সেটাও প্রিপারেশন করতে হবে। এইখানে এই পেপার কিট দিয়ে আমরা টেস্ট করতে পারি, এগুলো অল্প খরচার মধ্যে আমরা টেস্ট করে নিতে পারি। এবং লিকুইড কিটও পাওয়া যায়, লিকুইডের মাধ্যম দিয়ে আমরা টেস্ট করতে পারি। তারপরে আমাদের মেটেরিয়াল আছে টিডিএস মিটার, মানে টোটাল ডিজলভ সলিডস, মানে জলে লবণের পরিমাণ কতটা, আমাদের জলে লবণ কত পরিমাণে আছে। তো জেনারেলি আমরা যে জল খাই, যে জল আমরা পান করি, সেগুলোতে 150 থেকে 400-র মধ্যে 400 ppm টিডিএস থাকে, এবং 500-র উপরে টিডিএস থাকলে পরে সেই জল খাওয়া যাবে না। আমাদের বাড়ির জল যদি আমরা পরীক্ষা করি 150 থেকে 400-র মধ্যে ppm থাকবে। কিন্তু মাছ চাষ করতে গেলে আমাদের কি লাগবে, জলটাকে কি করতে হবে, 1000 থেকে 2200 ppm করতে হবে, মানে জলটাকে একটু লবণের পরিমাণ বাড়াতে হবে। তো টিডিএস মিটার আমাদের মার্কেটে কিনতে পাওয়া যায়। আমরা এগুলো, এই মেটেরিয়ালসগুলো টিডিএস, পিএইচ মিটার বা পিএইচ পেপার কিট, এগুলো সবই কিন্তু আমরা অনলাইনে অ্যামাজন থেকে পেয়ে যাব। তো টিডিএস মিটার আমাদেরকে লাগবে জলে লবণের পরিমাণ মাপার জন্য। পরের আইটেম হচ্ছে আমাদের অ্যামোনিয়া কিট। জলে যখন মাছ থাকবে তখন মাছে আমরা খাবার দেব, সেই খাবার মাছ খাবে এবং কিছুটা নষ্ট করবে, এবং মাছ কি করবে, তার বর্জ্য পদার্থ বা পায়খানা জলের মধ্যেই করবে। তো সেইখান থেকে কি একটা ময়লা জন্মায়, সেটাকে আমরা অ্যামোনিয়া বলছি। তো জলে অ্যামোনিয়ার পরিমাণটা আমাদেরকে চেক করতে হবে, যে কতটা বেশি আছে। যদি বেশি থাকে তাহলে মাছ মারা যাবে। তো অ্যামোনিয়া কত হতে হবে, 0 থেকে 0.25 ppm হতে হবে। ওর বেশি যখন অ্যামোনিয়া হয়ে যাবে তখন আমাদেরকে নিয়ম কি, জলটাকে রোটেশন করে জলটাকে আউটলেট দিয়ে কিছুটা জল বার করে দিতে হবে। আর খুব বেশি পরিমাণে হয়ে গেলে আমাদেরকে পুরো টোটাল জলটাই বাদ দিতে হবে। তারপর হচ্ছে এভার ফ্রেশ প্রো ব্যাকটেরিয়া পাউডার। এর আগে আমরা বললাম কি, আমাদের মাছ চাষের জন্য যে ব্যাকটেরিয়াটা প্রয়োজন সেটা হচ্ছে হাইড্রোট্রপিক ব্যাকটেরিয়া। এটা আমরা মাছ চাষের জন্য ব্যবহার করে থাকি। ব্যাকটেরিয়াটা কি করে, আমরা যখন ব্যাকটেরিয়াটা জলে দেব তখন ব্যাকটেরিয়াগুলো কি, তারা বংশ বিস্তার করবে। বংশ বিস্তার করে কি, তারা ছোট ছোট পোকাতে পরিণত হয়ে যাবে। সেই পোকাগুলো হচ্ছে প্রোটিন, সেগুলো খাবার, সেটা হচ্ছে মাছের খাবার। তখন মাছ সেগুলোকে খাবে, এবং মাছ খাবার খেয়ে যে পায়খানাটা করবে সেখানে আবার ব্যাকটেরিয়া জন্মাবে, সেটা হচ্ছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। সেটা কিন্তু আমাদেরকে মাছকে খাওয়ালে হবে, তখন মাছের অসুখ হবে। তো এভার ফ্রেশ এই পাউডারটা আমাদের লাগবে। এই পাউডারের মাধ্যম দিয়ে আমরা ব্যাকটেরিয়াটাকে তৈরি করতে পারি। এটা আমরা আলাদা জার নিয়ে ডাইরেক্ট এটা ট্যাঙ্ক থেকে ছাড়া হয় না, আলাদা প্রিপারেশন করতে হয় জারের মাধ্যম দিয়ে।
তারপরে এখানে একটা সিবো বলে একটা কোম্পানি আছে, অ্যাকোরিয়াম পাম্প, মানে অ্যাকোরিয়ামে যে ছোট পাম্প থাকে, এটাও একটা এয়ার পাম্প। আমরা প্রথমে একটা এয়ার পাম্প দেখেছিলাম। তো এটা একটা ছোট এয়ার পাম্প লাগে আমাদের ওই ব্যাকটেরিয়াটা তৈরি করার জন্য। জারের মধ্যে যে আমরা ব্যাকটেরিয়াটা বানাবো সেখানে অক্সিজেন লাগবে। তো পাউডারটা দেওয়ার পরে আমাদেরকে সেখানে অক্সিজেন দিতে হবে এবং আরো কেমিক্যালস দিতে হয়, সেটা আমরা পরে জানবো। তো একটা ছোট্ট একটা পাম্প লাগবে, এটা 300 থেকে 350 টাকা দাম। এখানে দুটো পোর্ট পাবো আমরা, দুটো অক্সিজেন পোর্ট পাওয়া যায়। তো এটা ব্যাকটেরিয়া প্রিপারেশনের জন্য প্রয়োজন আছে আমাদের। তারপরে এয়ার স্টোন লাগবে, এটাকে আমরা বলি এয়ার স্টোন। মানে আমাদের এয়ার পাম্প থেকে যে হাওয়াটা বেরিয়ে আসবে পাইপের মাধ্যম দিয়ে, সেই পাইপটা এখানে ইনপুট হবে এবং হাওয়াটা এর মাধ্যম দিয়ে জলে ছড়াবে। আমরা ডাইরেক্ট পাইপের মাধ্যম দিয়ে হাওয়াটা দিতে পারি না, সেক্ষেত্রে প্রবলেম আছে। তো এয়ার স্টোন দিয়ে আমাদেরকে হাওয়াটা বার করতে হবে। আর এটা হচ্ছে পাইপ। আমাদেরকে এয়ার স্টোনের সঙ্গে কানেক্ট করতে গেলে, আমাদের এই হাওয়াটাকে ওয়্যারিং করতে গেলে, ঠিক আছে, পাম্প থেকে হাওয়াটা আমরা এয়ার স্টোরে নিয়ে আসবো, তার জন্য এই পাইপটার প্রয়োজন আছে। আর আমাদেরকে কি লাগবে? র সল্ট। র সল্ট বলতে গোটা লবণ, যেটা গোটা লবণের প্রয়োজন আছে। আমরা আয়োডিন লবণ দিতে পারি না, কারণ আয়োডিন লবণে কি হয়, ব্যাকটেরিয়া মেরে দেয়। আমরা আয়োডিন লবণ যদি ট্যাঙ্কিতে ছেড়ে দিই, তো আমরা যে বায়োফ্লগ যেটা করছি, বায়োর যে ফ্লগ মানে যে ব্যাকটেরিয়াগুলো থাকবে সব মরে যাবে, মানে মাছের খাবারটাই মরে যাবে। যদি আমরা নর্মাল যে লবণগুলো আমরা খাই, আয়োডিন লবণ, প্যাকেটের লবণ, সেগুলো দিলে পরে মাছটা টোটালি মরে, মানে মাছের খাবারটাই মরে যাবে, মানে ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যাবে। তো আমাদেরকে গোটা লবণ দিতে হবে, মানে রেফাইন্ড, উইদাউট রেফাইন, ডাইরেক্ট সমুদ্র থেকে যে লবণটা আসছে সেই লবণটা আমাদের দিতে হবে, যেটা আমরা গোটা লবণ বলি। মলাসিস, আমাদের যেটাকে বলা হয় চিটাগুড়, চিটাগুড়ের প্রয়োজন আছে। আমরা চিনি ব্যবহার করতে পারি, কিন্তু চিনি যেহেতু অনেক দাম, তো এখানে আমরা চিটাগুড়টা ব্যবহার করব। ডলোমাইট, ডলোমাইট অ্যাকচুয়াল চুনকে বলা হচ্ছে। ডলোমাইটে আমরা টিডিএস আপ ডাউন করতে পারি এবং জলটা পরিষ্কার করার জন্য আমাদের ডলোমাইটের প্রয়োজন হয়ে থাকে। ইমহপ কোন, মানে জলের মধ্যে কতটা অ্যামোনিয়া আছে। অ্যামোনিয়া কোনটাকে বললাম আমরা, যেটা হচ্ছে মাছের যে পায়খানা। তো জলটাকে একটু ঘুরিয়ে নেওয়ার পরে আমরা ট্যাঙ্কি থেকে একটু জল এটার মাধ্যম দিয়ে তুলে নিতে পারি। এটা ফাইবারের হয়। তুলে নিয়ে মোটামুটি এতটা জল, 50% জল ভরে রাখলেই হবে। কিছুক্ষণ এটা রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে কি হবে, নোংরা মানে অ্যামোনিয়া যেটা আছে সেটা তলায় জমবে। এবার এখানে স্কেলিং করা থাকবে যে 1 ঘন্টা পর বা 8 ঘন্টা পর কতটা জমেছে, সেই অনুযায়ী আমরা জলে অ্যামোনিয়ার পরিমাণটা কত আছে সেটা আমরা মাপতে পারি। তো মেটেরিয়ালসের মধ্যে আর একটা বলছে 20 লিটার জার, মানে আমাদেরকে এরকম একটা 20 লিটারের একটা জার লাগবে। এই জারের মাধ্যম দিয়ে আমরা কি করব, আমাদের যে বায়োফ্লগ, যেটা বায়োফ্লগের যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটা আমরা এখানে তৈরি করব। ব্যাকটেরিয়াটা আলাদাভাবে এখানে তৈরি করে এখানে রাখতে হবে। একটা লাগবে আমাদের টেম্পারেচার মিটার। এটা আমাদের টেম্পারেচার মিটার। জলের তাপমাত্রা আমাদের শীতকালে বেশি প্রয়োজন হয় তাপমাত্রাটাকে কন্ট্রোল করার জন্য। ওয়েট মিটার, আমাদের ওয়েট মিটারের প্রয়োজন আছে, কারণ প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর মাছের ওয়েট আমাদেরকে করতে হবে, যে মাছে আমি যে পরিমাণ খাবারটা দিচ্ছি সেই পরিমাণে আমাদের মাছে বাড়ছে কিনা, ঠিক আছে, সেটা আমাদেরকে
2 সপ্তাহ পর পর বা 20 দিন পর পর আমাদেরকে মাছগুলোকে ধরে চেক আউট করতে হবে। তার জন্য আমাদের একটা ওয়েট মিটার দরকার। তো ব্যাকটেরিয়া যেটা আমরা তৈরি করব তার জন্য কি বলেছিলাম এর আগে, যে আমাদের একটা 20 লিটারের জার দরকার। মেকিং FCO মানে ব্যাকটেরিয়া যেটা আমরা করছি সেটাকে FCO বলা হচ্ছে। তো এখানে আমাদের একটা ছবিতে দেওয়া হয়েছে, একটা 20 লিটারের জার তৈরি করা হয়েছে। তো ব্যাকটেরিয়াটা তৈরি করব আমরা, তার জন্য আমাদের কি কি লাগবে। তো প্রথমে 20 লিটারের একটা জার লাগবে। দ্বিতীয় হচ্ছে 10 লিটার ওয়াটার, মানে আমরা পুরো জল ভরবো না, 10 লিটার মতো ভরবো। তারপরে 1 কেজি মোলাসিস মানে গুড় লাগবে, আর 50 গ্রাম লাগবে মাত্র প্রোবায়োটিক, মানে ওই পাউডারটা যেখানে ব্যাকটেরিয়া আছে, মানে পাউডার ফর্মে যে ব্যাকটেরিয়া আছে সেটা মাত্র 50 গ্রাম লাগবে। মানে ওইটা একটা কিনলে পরে তোমার অনেক দিন চলে যাবে। তো 50 গ্রাম প্রোবায়োটিক দিতে হবে, 1 কেজি মোলাসিস, 10 লিটার জল, 20 লিটার জার। এটার উপরের যে ঢাকনাটা থাকবে জারে, সেখানে আমাদেরকে 3টে ছিদ্র করতে হবে, এবং ছিদ্রগুলো যাতে এয়ার টাইট হয়, মানে যাতে লুজ না হয়। আমরা কি করব, দুই পাশের ছিদ্রতে কি করব, এয়ার পাম্প, যে আমাদের মিনি এয়ার পাম্প যেটা আমরা দেখালাম, এয়ার পাম্প থেকে অক্সিজেন আসবে, হাওয়া আসবে, নিয়ে আমাদের পাইপ দিয়ে, সিলিকন পাইপ দিয়ে নিচে দুটো আমাদেরকে এয়ার স্টোন লাগাতে হবে। এটা ডাইরেক্ট এয়ার পাম্প থেকে ডাইরেক্ট ওয়ারিং হয়ে পাইপটা ফুটোতে ঢুকে এইখানে ডাইরেক্ট এয়ার স্টোন মানে জারের ভেতরে থাকবে দুটো। তো দুটো লাগাতে হবে, এটা একটা দিলেও হয়। আর মিডিলে যেটা আছে সেটা থেকে একটা পাইপ আমাদেরকে ঠিক এতটা অবধি নিয়ে আসতে হবে, না এই পাইপটা কিন্তু জলে ডোবালে হবে না, এটা ঠিক এতটা হাইটে থাকবে, হাওয়ায় যেতে ভাসে। সেখান থেকে একটা পাশে আমরা একটা গ্লাসে হাফ গ্লাস জল নিয়ে এটা ডুবিয়ে রাখবো। যখনই আমি এয়ার পাম্পটা চালু করব তখন কি হবে, এখানে অক্সিজেন হাওয়া চলে যাচ্ছে, এবং এই হাওয়াটা বার হবে কোন দিক দিয়ে, এই পাইপটা দিয়ে, যেহেতু আমার এখানে সিল করা আছে। তো এই পাইপটা দিয়ে হাওয়াটা এখানে আসবে, এখানে জল থাকবে, তো জলে একটা কম্পন সৃষ্টি হবে, মানে জলগুলো ঢেউ মানে বুদবুদ করবে আর কি। তখনই বোঝা যাবে যে আমার সব কাজ কমপ্লিট হচ্ছে। তো এইটা আমাদের চালাতে হবে 72 ঘন্টা। প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর কি হবে, ব্যাকটেরিয়াগুলো ডাবল হবে। তো আমি 72 ঘন্টা চালানোর পরে কি আমার এইখানে যে 10 লিটারের জল যেটা জমে থাকবে সেটাই হয়ে গেল আমার FCO। এবার এই FCOটা আমাদেরকে ট্যাঙ্কিতে পরিমাণ মতো ছাড়তে হবে। এটা পুরোটাই নয়, এটা আমাদেরকে পরের থিওরিতে আমরা জানবো যে কিভাবে কত পরিমাণে ছাড়তে হয়। 10,000 লিটারে আমরা কতটা ছাড়বো, 5,000 লিটারে আমরা কত লিটার দেবো, ঠিক আছে। এটা আমাদেরকে আগে থেকে তৈরি করে রাখতে হবে, যাতে আমরা এমার্জেন্সিতে, এটা তো পাওয়া যাবে না তৈরি না থাকলে, আমি সঙ্গে সঙ্গে তো এটা তৈরি করতে পারছি না, তো আলাদাভাবে এটা তৈরি করে রাখতে হবে। কি এটা 72 ঘন্টা চালিয়ে রুমের ভেতরে রেখে দিতে হবে, মানে এটা যেটা আগেই বললাম এটা লেখা আছে। এয়ার পাম্প ফিটিং, মানে এয়ার পাম্পটা অ্যাকচুয়াল ট্যাঙ্কিতে ফিটিং করতে হয় কিভাবে। আমরা এয়ার পাম্পটা এখানে দেখতে পাচ্ছি একটা এয়ার পাম্প। এয়ার পাম্পটা আমাদেরকে পাওয়ার দিতে হবে, পাওয়ার দিয়ে এখানে আমরা একটা সকেট দেখতে পাচ্ছি, এখানে সকেটে পয়েন্টস করা আছে। এই সকেটটাতে আমরা পয়েন্টস দেখতে পাবো। এই পয়েন্টগুলো কি আমাদের এইভাবে ট্যাঙ্কির ভেতরে 1 ফুট বা 1.5 ফুট অন্তর অন্তর গ্যাপিং করে পুরো ট্যাঙ্কিতে ছড়িয়ে দিতে হবে পাইপটা, এবং প্রত্যেকটা পাইপের নিচে এয়ার স্টোন দিতে হবে। এয়ার স্টোনটা মাটিতে টাচ করলে হবে না, মানে মেঝেই যাতে টাচ না হয়। এটা মোটামুটি 1 থেকে 2 ইঞ্চি যাতে উপরে থাকে জলে নিচ থেকে। তো এইভাবে আমাকে এয়ার পাইপ বা অক্সিজেনটা আমাদের এয়ার স্টোনটাকে এইভাবে সেট করতে হবে।
ওয়াটার কোয়ালিটি, ওয়াটার টেম্পারেচার হতে হবে কত 28 থেকে 35 ডিগ্রির মধ্যে, মানে জল খুব গরমও চলবে না ঠান্ডা চলবে না, এটা নর্মাল জল। এই জলে আমরা যদি পান করি তাহলে কি হবে, এই জলে কোনো ক্ষতি হবে না, 28 থেকে 35 ডিগ্রি। পিএইচ কত হতে হবে, 6.5 থেকে 8.5 এর মধ্যে পিএইচ হতে হবে। টিডিএস হতে হবে কত, 1000 থেকে 2200 মধ্যে হতে হবে। ডিও হতে হবে, মানে অক্সিজেনের পরিমাণ কত, 4 থেকে 8 ppm, জলে অক্সিজেনের পরিমাণটা আমাদেরকে মাপতে হয়। আর অ্যামোনিয়া হতে হবে কত, 0 থেকে 0.25 ppm, এবং আয়রন হবে 0 থেকে 5 ppm। তো জলের আমাদের এই টেস্টিং গুলো করতে হবে। আমরা যখন ট্যাঙ্কিতে জল দেব, জল দেওয়ার পরে জলে এই টেস্টিং গুলো করে নিতে হবে যে কি কোনটা কি পরিমাণে আছে। যদি নর্মাল না থাকে তখন আমাদেরকে সেগুলোকে ট্রিটমেন্ট করে জলটাকে নর্মাল করতে হবে। যদি দেখা যায় যে আমার পিএইচ যদি কমে যায়, পটাশিয়াম হাইড্রাইড যদি আমাদের কমে যায়, তো অ্যাকচুয়াল কমে গেলে কি হয়, মাছের গায়ে পিছল ভাব কমে যাবে, মানে মাছ ধরবো তখন মাছ সহজেই ধরা যাবে, পিছলে পালাবে না যদি পিএইচ কমে যায়, এই প্রবলেমটা আছে। আর যদি পিএইচ বেড়ে যায়, মানে 9-এর উপর 8.5-এর উপরে যদি চলে যায়, তখন কি হয়, মাছের যে ফুলকা থাকে সেটা নষ্ট হয় এবং মাছের যে একটা চকচকে ভাব থাকে সেটা চলে যায়। তো পিএইচ কমে গেলে বা বেড়ে গেলে কি প্রবলেম হয় সেটা আমরা জেনে নিলাম। তো আমাদেরকে পিএইচটাকে কন্ট্রোলে রাখতে হবে। যদি পিএইচ আমাদের বাড়াতে হয়, দেখা গেল পিএইচ খুবই কম আছে, তো পিএইচ বাড়াতে হবে, জলের পরিমাণ, জল ট্রিটমেন্ট করতে হবে। তো যদি 4 ppm থাকে তাহলে কি হবে, ডলোমাইট ব্যবহার করতে হবে, মানে একবারে কমে গেছে 4 ppm হয়ে গেছে, তখন কি হতে হবে, ডলোমাইট মানে যে চুন যেটা আছে, ড্রাই চুন মানে মরা চুন যেটা, মানে যেটাতে জল দিলে পরে ফুটবে না, সেই চুনটা আমাদেরকে ব্যবহার করতে হবে। এটা ডলোমাইট বলে আলাদা পাওয়া যায়। যদি 9 ppm থাকে, মানে যদি বেড়ে যায়, তখন আমাদেরকে মলাসিস মানে চিটা গুড় ব্যবহার করতে হবে। তো কমে গেলে কি ব্যবহার করব জেনে নিলাম, ডলোমাইট। আর যদি বেড়ে যায় তো চিটা গুড় দিতে হবে। পিএইচ আমরা টেস্ট করব কিভাবে, পিএইচ পেপারও দিতে পারি, পিএইচ লিকুইডের মাধ্যম দিয়ে পিএইচ টেস্ট করা যায়, বা আমরা পিএইচ মিটার ব্যবহার করতে পারি। টিডিএস নর্মাল হচ্ছে, এর আগে আমরা জানলাম 1000 থেকে 2200। তো টিডিএস এর কাজ জলে দূষিত ব্যাকটেরিয়া ধ্বংস করে, মানে জলে যদি লবণের ভাবটা ভালোভাবে থাকে, লবণের ভাবটা যদি 1000-এর উপরে এবং 2200-র মধ্যে থাকে, তাহলে পরে দূষিত ব্যাকটেরিয়া গুলো যেগুলো উৎপন্ন হয় সেগুলো অটোমেটিক সেগুলো নষ্ট হয়ে যায়। তো টিডিএসটা আমাদেরকে দেখতে হবে। ওয়াটার প্রিপারেশন মানে ট্যাঙ্কি তৈরি করার পরে আমাদেরকে জলটা প্রিপারেশন কিভাবে করবো, 28 দিন পরে আমরা কি ট্যাঙ্কিতে জল দিতে হবে। তো প্রথম দিন সকালে 3 ফুট জল ভরতে হবে। টিডিএস মানে সকালবেলায়, প্রথম দিন সকালবেলায় ট্যাঙ্কিতে কি করতে হবে, 3 ফুট জল ভরতে হবে। আমাদের ট্যাঙ্কির হাইট কত, 4 ফুট, তো 3 ফুট জল ভরতে হবে। তারপর কি করবো, টিডিএস করতে হবে কত, 1500 থেকে 1800, মানে আমরা টিডিএসটা একটু বেশি করে রাখবো, 1500 থেকে 1800-এর মধ্যে। টিডিএস যদি 100 বা 100 থেকে 500 মধ্যে, মানে আমাদের নর্মাল যখন জল থাকবে সেটা 100 থেকে 500-র মধ্যেই থাকবে। অনেক সময় 350-এর উপরে যায় না, পৌরসভার জলে যেমন আমরা দেখতে পাই 350-এর উপরে যাই না টিডিএস। তাহলে প্রতি 1000 লিটারে 1 কেজি লবণ দিতে হবে। তাহলে আমার 10,000 লিটার আছে, আমরা 10 কেজি লবণ লাগবে। প্রথম দিন বিকালে
এটা সকালে কাজ হয়ে গেল, ট্যাঙ্কিতে জল আছে ট্যাঙ্কিতে। তো বিকেল বেলায় কি করবো আমরা, পিএইচ যদি কম থাকে পিএইচ টেস্ট করব। পিএইচ কিন্তু সকালে টেস্ট করলে হবে না, তো বিকেলে পিএইচটা টেস্ট করতে হবে, কারণ লবণটা জলের মধ্যে মিক্স হবে, টাইম লাগবে, তো আমাদেরকে 3-4 ঘন্টা রেখে দিতে হবে। তো পিএইচ যদি কমে তাহলে কি করবো, প্রতি 1000 লিটারে কি করবো আমরা 100 গ্রাম ডলোমাইট দেবো। বিকেলে পিএইচটা টেস্ট করে যদি কম থাকে তাহলে 1000 লিটারে কি করব 10 গ্রাম করে, মানে 10,000 লিটার হলে পরে আমাদেরকে কত লাগবে, 100 × 10 এত গ্রাম লাগবে, কি লাগবে, ডলোমাইট মানে চুনটা লাগবে। তারপরে পিএইচ যদি বেশি থাকে তাহলে প্রতি 1000 লিটারে 100 গ্রাম করে মলাসিস দিতে হবে। এটা আগেই জানলাম আমরা, এখানে আমরা যে প্র্যাকটিক্যালি যেটা করবো তখন আমাদেরকে এটা টেস্ট করতে হবে বিকেল বেলায় রিপোর্টে যদি আমাদের কমে যায় তাহলে ডলোমাইট দিব, আর যদি বেশি হয়ে যায় তাহলে আমরা মলাসিস দিব। দ্বিতীয় দিনে কি দ্বিতীয় দিন রাত্রিতে এফসিও দিতে হবে প্রতি 1000 লিটারে 250 ml। 1000 লিটারে কত দিতে হবে, 250 ml করে এফসিও, মানে যেটা আমরা তৈরি করেছি 10 লিটারে 20 লিটার জারে 10 লিটার যে আমরা এফসিও তৈরি করেছি সেটা কি করতে হবে, প্রতি 1000 লিটারে 250 ml করে দিতে হবে। তৃতীয় এবং চতুর্থ দিন কোনো কিছু করার দরকার না, মানে 2 দিন আমাদেরকে নর্মাল রেখে দিতে হবে জলটা। পঞ্চম দিন জল পরিষ্কার হবে, মানে পঞ্চম দিনে দেখবো জলটা পরিষ্কার হবে, মানে পুকুরে জলে যেমন চুন দিলে পরের দিন পরিষ্কার লাগে সেরকম জলটা করবে। ষষ্ঠ দিন ট্যাঙ্কের ধারে ধারে পোকার মতো জমে থাকতে দেখা যাবে, মানে ট্যাঙ্কের সাইডে ছোট ছোট পোকার মতো জমে থাকতে কিছু দেখা যাবে, মানে এগুলো লক্ষণ ফর স্টেপ ওয়াইজ, এগুলো দেখা যাচ্ছে মানে তুমি ঠিকভাবে কাজটা করছো তুমি। সপ্তম দিনে কি করতে হবে, আমাদেরকে মাছের পোনা ছাড়তে হবে। 7 দিনে তখন মাছটা ছাড়তে হবে। এবার তারপরে আমরা কি করব, প্রত্যেক দিন সকালবেলায় এবং রাত্রিবেলায় আমাদেরকে পিএইচ, টিডিএস এবং অ্যামোনিয়া, এই 3টে জিনিস আমাদেরকে চেক করতে হবে ডেলি, এটা আমাদেরকে ডেলি করতে হবে। ওকে, থ্যাংক ইউ আজকের মতো।